নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আমি শিবম। অনেকেই প্রশ্ন করেন বিশ্বের সবথেকে শক্তিশালী অস্ত্র কি। এই নিয়ে একাধিক গবেষণা একাধিক সময় হয়েছে। তবে সাম্প্রতিককালে বিশ্বের সেরা 10টি শক্তিশালী অস্ত্রের একটি তালিকা উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বিশ্বের প্রধানত 4টি দেশ, এই 4টি দেশের কাছে কিন্তু এই ধরনের বহু অস্ত্রই আছে। সবার উপরে নিঃসন্দেহে আছে আমেরিকা, দ্বিতীয় সারিতে রাশিয়া এবং চীন, এবং চতুর্থ স্থানে এই অস্ত্রের তালিকায় আছে আমাদের দেশ ভারতবর্ষ। অর্থাৎ যে 10টি অস্ত্র এই তালিকায় উঠে এসছে সেই 10টির অনেক অস্ত্রই কিন্তু ভারতবর্ষের কাছে বর্তমানে আছে। কিন্তু কি সেই 10টি শক্তিশালী অস্ত্র যা গোটা বিশ্বকে, গোটা পৃথিবীকে কার্যত নাড়িয়ে দিতে পারে? কি উঠে এসেছে এই তালিকায়, আর সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। 10 নম্বরে যে অস্ত্রটার কথা এই গবেষণায় উঠে এসছে তা হলো AK-47 রাইফেল। এই AK-47 রাইফেল হলো বিশ্বের 10তম শক্তিশালী অস্ত্র। বিশ্বের একাধিক সংগঠন এই ধরনের বন্দুক কিন্তু ব্যবহার করে। এই বন্দুকে 7.65 থেকে 39 মিলিমিটারের একটি কার্ট্রিজ ব্যবহার করা হয়, যা অত্যন্ত ক্ষতিকর এবং শক্তিশালী গুলি হিসাবে গোটা বিশ্ব কিন্তু আখ্যায়িত করেছেন বা চিহ্নিত করেছে। এ ধরনের অস্ত্র বিশ্বের একাধিক সেনাবাহিনী কিন্তু ব্যবহার করে। ভারতের সেনাবাহিনীর একাংশের কাছেও কিন্তু এই AK-47 বন্দুক দেখা যায়। 9 নম্বরে যে পার্টিকুলারলি অস্ত্রের কথা উঠে এসছে তা হলো F-35 বিমান। F-35 বিমান হলো সব থেকে শক্তিশালী এবং আধুনিক যুদ্ধ বিমান। লকহিড মার্টিন F-35-19 একক সিট, একক ইঞ্জিন এবং সুপারসনিক স্টিল স্ট্রাইকার ফাইটার জেট, অর্থাৎ এই ধরনের শক্তিশালী ফাইটার জেট বিশ্বের অনেক দেশের কাছেই কিন্তু নেই। সাধারণত যুদ্ধক্ষেত্রে যেখানে একটু দুর্গম জায়গায়, যেখানে সেনাবাহিনী সচরাচর পৌঁছাতে পারে না, ঠিক সেসব জায়গায় কিন্তু F-35 এই ধরনের সুপার জেটকে ব্যবহার করা হয়। এটি একটি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, যা সব থেকে শ্রেষ্ঠ এবং স্ট্রাইক মিশনের জন্য পার্টিকুলারলি কিন্তু একে ডিজাইন করা হয়েছে। সাম্প্রতিক সময় যে গবেষণা করা হয়েছে সেই গবেষণায় দেখা গেছে F-35 এর থেকে উৎকৃষ্ট মানের ফাইটার জেটের সংখ্যা হাতে গোনা কিন্তু আছে। এই পার্টিকুলারলি স্ট্রাইকার জেটটি কিন্তু আমেরিকার কাছে বর্তমান। পরবর্তীকালে এই পরিসংখ্যানে যার কথা উঠে এসছে তা হলো MOA, অর্থাৎ মাদার অফ অল বোমস। আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন এই MOA এর মানে এই পরিসংখ্যানে বা এই তথ্যটি কার কথা বোঝানো হয়েছে। মাদার অফ অল বোমস অর্থাৎ MOAB আমাদের সব থেকে শক্তিশালী অস্ত্রের তালিকায় 6ষ্ঠ নম্বর স্থানে কিন্তু আছে। এর আসল নাম হলো JBW-43B ম্যাসিভ অর্ডেন্স এয়ার ব্লাস্ট। এটি একটি বড় ধরনের বোমা যা মার্কিন অস্ত্রাগারে কিন্তু তৈরি হয়েছিল। যখন পরমাণু বোমা তৈরি হয় তখন কিন্তু পার্টিকুলারলি এই ধরনের বোমা কিন্তু বানিয়েছিল আমেরিকা। এটির নামকরণ হয়েছিল অ্যালবার্ট এল নামে। পরবর্তীকালে প্রকাশিত হয় মাদার অফ অল বোমস ভূগর্ভস্থ বাংকার এবং স্থাপনা ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়। অর্থাৎ মাটির তলায় যদি কেউ লুকিয়ে থাকে বা কোনো ব্যাংকার বাবদ বা ব্যাংকারের তলায় যদি কেউ কার্যত আত্মগোপন করে থাকে, তখন কিন্তু এই ধরনের বোমা উপর থেকে যদি ফেলেন পার্শ্ববর্তী কয়েক কিলোমিটার জায়গা কিন্তু কার্যত ধ্বংস হয়ে যেতে পারে। সাধারণত মনে করা হয় সাম্প্রতিক সময়ে যখন ইসরায়েল হিজবুল্লাহর প্রধান নেতাকে কার্যত মাটির তলায় লুকিয়ে থাকা অবস্থায় একটি বোম মেরে ধ্বংস করে, তারা নাকি এই ধরনের আমেরিকান বোমা ব্যবহার করেছিল। 7 নম্বরে অবশ্যই FOAB। কিন্তু পরবর্তীকালে যে কথা বলা হয়েছে এই মাদার অফ অল বোমসের পরবর্তী ধাপই হলো ফাদার অফ অল বোমস, অর্থাৎ 10মের তালিকায় 7 নম্বরে আছে পার্টিকুলার এই ধরনের শক্তিশালী বোমাটা। এই ফাদার অফ অল বোম মানে এভিয়েশন থার্মোবারিক বোমা, অর্থাৎ যেটি রাশিয়ায় ডিজাইন করা একটি থার্মোবাইক বোমা, যা বোম্বার বিমান থেকে ছোড়ার জন্য ডিজাইন করা হয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বিমানের উপর থেকে এই ধরনের বোমাকে কিন্তু কার্যত ব্যবহার করার প্রচলন সবার প্রথমে রাশিয়া করেছিল। এটার ওজন কিন্তু অনেক 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 গুণ বেশি। কত জানেন? 7100 কেজি। অর্থাৎ এই ধরনের বিপুল পরিমাণে একটা বোমা, শক্তিশালী বোমা যদি বিমানের উপর থেকে পার্টিকুলারলি কোনো দেশ নিক্ষেপ করে,
তাহলে আশেপাশে কি অবস্থা হতে পারে আপনারা হয়তো বুঝতেই পারছেন। এটি একটি TU-160 কৌশলগত বোম্বার বিমান দ্বারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। মূলত রাশিয়া পার্টিকুলারলি ফাদার অফ অল বোমকে কিন্তু ব্যবহার করে। এই বিস্ফোরণ শক্তি 40 টন বিস্ফোরণের সমতুল্য। যখন আমেরিকা মাদার অফ অল বোম ব্যবহার করে তখন কিন্তু রাশিয়া এই ধরনের ফাদার অফ অল বোম নিয়ে আসে। এই মাদার অফ অল বোম যে আমেরিকা ব্যবহার করে তার ওজন কিন্তু এই ফাদার অফ অল বোমের থেকে অনেকটাই কম এবং এর বিস্ফোরণের পরিমাণ 10 টন, সেখানে এটি কিন্তু 40 টন। অর্থাৎ কার্যত আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য রাশিয়া কিন্তু এই ধরনের বোমা বানিয়েছিল, যা বিমানের উপর দিকে ফেললে 7100 কেজির একটা বোমা যেরকম রিয়াক্ট করা উচিত তার থেকে অনেক বেশি রিয়াকশন কিন্তু রাশিয়ানরা এই যুদ্ধক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে পেয়েছে। পরবর্তীকালে ব্রহ্মাস্ত্র মিসাইল, এই ব্রহ্মাস্ত্র মিসাইল কিন্তু ভারতের কাছে আছে। বর্তমান প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা মিসাইল। এটি ভারত এবং রাশিয়া যৌথভাবে কিন্তু তৈরি করেছিল। এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা রামজেট ইঞ্জিন দ্বারা সজ্জিত। এটি বিশ্বের একমাত্র ক্ষেপণাস্ত্র যা স্থল সাবমেরিন, ফাইটার প্লেন, যুদ্ধজাহাজের মতো প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। এর ম্যাচ 3 গতি অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে কিন্তু এটা মারাত্মক করে তোলে। অর্থাৎ এই ধরনের মিসাইল যে স্পিডে আক্রমণ শানাতে পারে তা বিশ্বের অন্য কোনো মিসাইল কিন্তু পারে না। প্রধানত রাশিয়া এবং ভারত যৌথভাবে কিন্তু এই ধরনের মিসাইল প্রয়োগ করে বানিয়েছে এবং নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন নিখাত ভারতীয় একটি নাম, ব্রহ্মাস্ত্র। পরবর্তীকালে DF-41 মিসাইলের কথা কিন্তু এই সমীক্ষায় উঠে এসছে। এই ধরনের মিসাইল হলো চীনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এই সারিতে এতক্ষণ পর কিন্তু চীন এন্ট্রি করলো। চীন এই ধরনের যে মিসাইল তৈরি করেছে তার রেঞ্জ কিন্তু 15,000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি 31,425 কিলোমিটার পার ঘন্টা বেগে অ্যাটাক করতে পারে। অর্থাৎ অত্যন্ত কার্যকরী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত দ্রুতগামী মিসাইল কিন্তু বর্তমানে চীনের কাছে আছেন বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। যে মিসাইলটির নাম DF-41 মিসাইল, যা বিশ্বে আর কোনো দেশের কাছে কিন্তু নেই। 15,000 কিলোমিটার রেঞ্জ, ভাবতে পারছেন? অর্থাৎ এশিয়া মহাদেশকে কার্যত পার্টিকুলারলি কোনো জায়গা থেকে ছাড়খাড় করে দিতে পারে কিন্তু চীনারা। এই মিসাইল কিন্তু আমেরিকা, রাশিয়া এবং ভারতবর্ষের বহু মিসাইলকেও টক্কর দিতে পারে। পরবর্তী তালিকায় যার লিস্টে যে নামটা উঠে এসছে তা হলো RS-28 সরমাইট মিসাইল। RS সরমাইট মিসাইল রাশিয়ার অন্যতম শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত 3 পর্যায়ের সাইলোভিত্তিক, তরল জ্বালানিযুক্ত এবং HGV সক্ষম ও FOBS সক্ষম সুপার হেভি ইলেকট্রোকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ চায়নাকে কার্যত টেক্কা দিতে পারে এই ধরনের RS-28 সরমাট মিসাইল। কিন্তু বিশ্বাস করুন, চায়নার যেরকমভাবে DF পার্টিকুলারলি 41 মিসাইল কার্যকারিতা গোটা বিশ্বের সামনে এস্টাবলিশড হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাশিয়ার এই ধরনের মিসাইল কিছুটা হলেও কিন্তু পিছিয়ে থাকবে। তবে এই যে পার্টিকুলারলি রাশিয়ার এই সরমাট মিসাইল কত কিলোমিটার রেঞ্জ কভার করতে পারেন জানেন? রাশিয়ানরা বলেন 18,000 কিলোমিটার। অর্থাৎ চায়না যেখানে 15,000 কিলোমিটারের সর্বোচ্চ একটা রেঞ্জ কভারকারী মিসাইল নিজেদের হেফাজতে রেখেছে, সেখানে রাশিয়ার কাছে এই ধরনের সরমেট মিসাইল যা কিনা 18,000 কিলোমিটার জায়গা রেঞ্জ কভার করতে পারে। অর্থাৎ সাম্প্রতিক সময় ইউক্রেনের উপর তারা এই ধরনের এখনো মিসাইল প্রয়োগ করেনি, কিন্তু যদি এই ধরনের মিসাইল প্রয়োগ তারা করে কার্যত ইউক্রেন কিন্তু এক ধ্বংসস্তূপে পরিণত হতে মিনিট 5 সময় নেবে। পরবর্তীকালে লিমিট্যান 3 মিসাইল LGM-30 মিনি টাইটেনিয়াম মিসাইল হলো আমেরিকার ভূমিভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা কিন্তু প্রধানত আমেরিকার যারা এয়ারফোর্স তারা কিন্তু ব্যবহার করে। এই মিসাইলের রেঞ্জ হলো 14,000 কিলোমিটার। এই পার্টিকুলারলি মিসাইল কিন্তু পারমাণবিক হামলা চালাতে সক্ষম। অর্থাৎ রাশিয়া যেখানে 18,000 কিলোমিটার রেঞ্জ কভার করে, চায়না যেখানে 15,000 কিলোমিটার রেঞ্জ কভার করে, ঠিক সেখানে মিনিটম্যান মিসাইল এই ধরনের আমেরিকান মিসাইল কিন্তু 14,000 কিলোমিটার রেঞ্জ কভার করে। কিন্তু এই ধরনের মিসাইল কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক চালানোর জন্য
যথেষ্ট। পরবর্তীকালে যে অস্ত্রের কথা উঠে আসে তার নাম হলো ক্যাসেল ব্রাভো। ক্যাসেল ব্রাভো হলো একটি অপারেশন যার সময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থার্মোনিউক্লিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছিল। পরীক্ষাটি 1 মার্চ 1954 সালে মার্শাল দ্বীপপুঞ্জের বিকিনি অ্যাটকেল পরিচালিত হয়েছিল। বিস্ফোরণের ফলে কয়েক বছর ধরে দ্বীপের পারমাণবিক পদার্থের বৃষ্টি হয়। তবে এই বোমা এখনো অবধি কোনো যুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়নি। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জায়গায় হাইড্রোজেন বোমার যেরকম রিয়াকশন, তার থেকে কয়েক হাজার বেশি রিয়াকশন কিন্তু পার্টিকুলারলি এই ধরনের ক্যাসেল ব্রাভো ব্যবহার করার পর 1944 সালে মানে 1954 সালের পর আমেরিকায় হয়েছিল। পারমাণবিক পদার্থের গুঁড়ো বৃষ্টি পার্টিকুলারলি ওই জায়গায় হয়েছিল, যা সাম্প্রতিক গবেষণায় উঠে এসছে এই ধরনের পার্টিকুলারলি মানে অপারেশন এই গোটা বিশ্বের 10 নম্বর জায়গার মধ্যে দ্বিতীয় স্থানে কিন্তু বর্তমান আছে। 1 নম্বরে যে কথাটি উঠে আসছে অন্তত এই সমীক্ষায় জার বোমা। এই জার বোমার আসল নাম হলো RDS-220। এটি হাইড্রোজেন বোমা। এটি এখন পর্যন্ত তৈরি করা সব থেকে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। নাম জার বোমা, কিন্তু পারমাণবিক বোমা যার পোশাকি নাম অরিজিনাল নাম হলো RDS-220। পার্টিকুলারলি ইউএসএআর দ্বারা এটি তৈরি হয়েছিল। জার বোমা প্রাথমিকভাবে 100 মেগাটন TNT শক্তি থাকার কথা, কিন্তু অত্যাধিক বিকিরণের এক্সপোজার এবং বায়ুমণ্ডলের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়ার ফলে এই বোমাটি কার্যত অর্ধেক শক্তি ভাগাভাগি হয়ে যায়। ফলে দুটি বোমা সে সময় তৈরি করা হয়েছিল, একটি আসল, একটি কিন্তু অনুকরণ। 1961 সালে 30 অক্টোবর নভোয়া জেমলিয়া দ্বীপপুঞ্জে স্থানীয় সময় 11:32 এই ধরনের বোমাটি কিন্তু টেস্ট করা হয়েছিল। অর্থাৎ 1961 সালে হওয়া একটি পার্টিকুলারলি টেস্ট আজও কিন্তু গোটা বিশ্বের অস্ত্রের তালিকায় 1 নম্বর সর্বাধিক জায়গায় আছে। অর্থাৎ এই জার বোমা কিন্তু এই লিস্টের সব থেকে শক্তিশালী অস্ত্র, যার প্রয়োগ একবারই গোটা বিশ্বে হয়েছিল। সেই বিশ্বে হওয়ার পর থেকে আজ অবধি বিশ্বের কোনো দেশ, পার্টিকুলারলি আমেরিকা, কোনো ক্ষেত্রে কিন্তু যুদ্ধক্ষেত্রে আজ অবধি কিন্তু এই বোমাটি ব্যবহার করেনি। কিন্তু এই বোমা নিঃসন্দেহে আমেরিকানদের কাছে সুরক্ষার প্রশ্নে একটা বড় অ্যাসেট, যা নিঃসন্দেহে আজকে এই সকল তথ্যে আমাদের সামনে প্রকাশ পেয়েছে। আপনারা কি ভাবছেন? এই যে টোটাল যে অস্ত্র, এইগুলো আপনারা কোন দৃষ্টিভঙ্গিতে এই পুরো বিষয়টা দেখেন? এবং বর্তমান সময়ে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, পার্টিকুলারলি এই ধরনের অস্ত্রের প্রয়োগ যদি এই সকল প্রভাবশালী এবং শক্তিশালী দেশ করে, তাহলে আমাদের পৃথিবীটি কোন দিকে যাবে সেই প্রশ্ন কিন্তু একটা দিনের শেষে থাকে। তবে সাম্প্রতিকতম এই গবেষণা নিঃসন্দেহে ভারত, রাশিয়া, চীন এবং আমেরিকার মতো দেশকে আত্মবিশ্বাসী করে তুলবে। কিন্তু অত্যন্ত অনেক ছোট ছোট দেশ এই বিশ্বে আছে যারা হয়তো এই প্রভাবশালী দেশগুলোতে অন্তত এই অস্ত্রের জন্য আস্তে আস্তে ভয় পেতে শুরু করবে। কিন্তু এই বিশ্ব কবে আবার নতুন যুদ্ধের দিকে এগিয়ে যায় তা জানার জন্য সময়ের উপর ভরসা তো রাখতেই হবে। আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদন কমেন্টে জানাবেন নিঃসন্দেহে। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।